আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে ডায়াবেটিস রোগী যখন হাসপাতালে ভর্তি থাকে, প্রায়ই আমাকে ফোন করে, "স্যার খুব দ্রুত আসেন। অমুক রোগীটা তো ডায়াবেটিস মাপার পরে হাইপো হয়ে গেছে 2.5।" তো তখন আমি ফোনে বলি যে, "আচ্ছা 2.5 রোগীর কি অবস্থা?" তখন অপর প্রান্ত থেকে ডাক্তার বলে, "স্যার রোগী তো আ ঠিকই আছে। সে কথা বলছে অন্যদের সাথে।" আ আমি বলি, "কোনো ঘাম হচ্ছে কিনা? রোগী নিস্তেজ হয়ে যাচ্ছে কিনা? রোগী অত্যন্ত খিদা পেয়েছে কিনা?" বললেন, "না স্যার রোগী ঠিকই আছে। স্যার আমরা তো অলরেডি 25% গ্লুকোজ দিয়ে দিয়েছি। এখন স্যার আপনি এসে একটু দেখে যান।" তো এইটার আসলে আমি পরে যেয়ে দেখি যে গ্লুকোজ মেপে উনার গ্লুকোজ হয়তো 25-26 হয়ে গেছে। বেসিক্যালি আসলে এটা ওই রোগীর হাইপোগ্লাইসেমিয়া হয় নাই। কারণ হলো যে যদি হাইপোগ্লাইসেমিয়া হতো তাহলে 2.5 যার গ্লুকোজ থাকবে সে রোগী কখনোই স্বাভাবিকভাবে অন্যের সাথে কথা বলার কথা না এবং তার কিছু উপসর্গ হবে, সেই উপসর্গ ছিল না। আসলে এখানে তাহলে প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেমটা ছিল যে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস মাপায় কিছু ভুল হয়, যেগুলো হয়েছিল এই রোগীর ক্ষেত্রে। তো আমি এখন একে, একে সেই ভুলগুলি বলব যে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করার সময় কী, কী ভুল হতে পারে? ১ম এই যে ভুলটি হতে পারে যে ঠিকমতো যদি আমরা পরিষ্কার না করে নেই যে যে জায়গাটা আমরা ডায়াবেটিস মাপবো সেই আঙুল যদি ময়লা থাকে তাহলে ঠিকমতো রিডিং নাও আসতে পারে। দ্বিতীয়ত যদি পরিষ্কার করেছি কিন্তু পরিষ্কার করার সাথে সাথেই যে আমরা অ্যান্টিসেপ্টিক ইউজ করি সেটা শুকানোর আগেই আমরা ব্লাড কালেক্ট করি। কারণ তাহলে ওই অ্যান্টিসেপ্টিক এবং ব্লাড মিক্স হয়ে আসলে গ্লুকোজ কম দেখাতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? এই ২ টা ভুল যাতে না হয় সেজন্য করণীয় কি? এই ২ টা ভুল। একটা হলো যে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর আমাদের ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে যে পরিষ্কার করা স্থান শুকানোর জন্য। এরপরের যে ভুলটা করে অনেক সময় দেখা যায় যে খুব ফুটা করে রোগী ভয় পায় বা রোগী ব্যথা পাবে এই ভেবে নিডেলটা আমাদের পাংচার করার জন্য যতটুকু ডেপথনেস এ ঢোকার কথা ছিল ততটুকু না ঢুকিয়ে খুব হালকাভাবে দেওয়া হয়। অর্থাৎ যে আমরা নিডেলের ডেপথনেস সেট করার জন্য যে পয়েন্ট আছে 1 থেকে 5 সেটা হয়তো 2 বা 3 তে সেট করা থাকে স্কিনের এবং রোগীর স্কিনের থিকনেস অনেক মোটা। যার ফলে খুব ডিপলি পাংচার হয় না। ফলে খুব সামান্য ব্লাড আসে। তখন কি হয় জ অনেক জোরে প্রেশার দিয়ে রোগীর হাত চেপে রক্ত বের করা হয় এবং রক্তের সাথেও তখন রক্তের যে আমাদের টিস্যু আছে, টিস্যুর কিছু ফ্লুইড আছে ওই রক্তের সাথে মিশে যেয়ে তখন প্রকৃত ব্লাড সুগারের চেয়ে অনেক কম দেখায়। হয়তো আমার এই রোগীর এরকমই কিছু হয়েছিল যে প্রকৃত যে ব্লাড সুগার ছিল তার চেয়ে টিস্যু ফ্লুইড মিশে যাওয়ার কারণে, চেপে, চেপে নেওয়ার কারণে, টিস্যু ফ্লুইড মিশে যাওয়ার কারণে রক্তের গ্লুকোজ অনেক কম দেখিয়েছে। সো যারা হসপিটালে চেক করেন তারা এই জিনিসটা বা বাসায় যারা চেক করেন অবশ্যই প্রপারলি পাংচার করবেন যাতে একটু হালকা চাপ দিলেই স্পন্টানিয়াসলি ব্লাড আসে ওরকম অবস্থায় বা অত ডিপে পাংচার করতে হবে। এটা যার যারটা নিজে বুঝে ফেলবেন যে কার কততে সেট করলে 5 এ কারো 4 এ সেট করলে এবং এটা যখন আমরা পাংচার করব তখন পেনটা একটু হালকা প্রেশার দিলে তখন দেখা যায় যে স্কিন ঠিক থাকলেও এটা অনেক ডিপে পাংচার হয় এবং পর্যাপ্ত পরিমাণে তখন প্রয়োজন মতো ব্লাড ড্রপটা আসে এবং রিডিংটা ঠিকমতো পাওয়া যায়। এছাড়া অনেকে কি করে ১ বছর আগে পুরনো অনেক স্ট্রিপ ইউজ করে। স্ট্রিপটা হয়তো দেখা গেল যে অনেক আগে কিনেছে, খুব কম মাপা হয়েছে, ৬ মাস আগের স্ট্রিপ। একবার যদি কৌটা খোলা হয় ওইটা ৩ মাসের মধ্যে না মাপা হলে সাধারণত বাতাসের সাথে এই স্ট্রিপগুলোর রিঅ্যাকশন হয়ে তখন এটা কার্যকারিতা থাকে না। এইজন্য স্ট্রিপগুলো ৩ মাসের মধ্যেই আমাদেরকে অবশ্যই ব্লাড সুগারের স্ট্রিপগুলো মেপে শেষ করে ফেলতে হবে। শেষ না হলে এগুলোকে বাদ দিয়ে নতুন কৌটা দিয়ে খুলে নতুন কৌটার স্ট্রিপ দিয়ে ব্লাড সুগার মাপতে হবে। আরও একটি ভুল যেটা করে যেটা হলো যে মেশিনের এটা অবশ্যই এখন এত বেশি হয় না। মেশিনের ক্যালিব্রেশন করা অর্থাৎ যে কোড নাম্বার এর মেশিন যে কোড নাম্বার দরকার স্ট্রিপ সেই কোড নাম্বার না ব্যবহার করা। তো এটা সাধারণত কোড ম্যাচ না করলে এমনিতে ব্লাড সুগার যখন স্ট্রিপ ঢোকানো হয় তখন এটা এরর দেখায় অথবা যে ড্রপ ব্লিঙ্ক করে মেশিনে সেটা করে না। এখন সব ধরনের মেশিনেই ইউনিভার্সাল ওই কোম্পানির যত কোডের স্ট্রিপ আছে সবগুলোই অ্যাকসেপ্ট করে। সো এই ভুলটা খুব বেশি হয় না। আরেকটা যেটা ভুল হয় বিভিন্ন আঙুলে পরপর বারবার মাপা হয়। যে রোগীর সন্দেহ এই আঙুলে মাপলাম, একটু কম মনে হলো, পাশের আঙুলে মাপলাম তাহলে আরেকটু ভেরিয়েশন হয়। তখন মনে করতে পারে যে এটা বুঝি আসলে মেশিনের দোষ। আসলে ব্লাড সুগার রক্তে এত ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় একটা সার্টেন রেঞ্জের মধ্যে তাহলে একই জায়গায় বারবার বা পাশের আঙুলে বারবার না মাপাই ভালো। আ আ হয়তো নির্দিষ্ট গ্যাপে মাপলে ভালো। আরেকটা জিনিস হয় অনেকদিন ধরে মেশিন ইউজ করছি, ব্যাটারি দুর্বল হয়ে আছে। তখন যদি আমরা এই মেশিন দিয়ে মাপি অনেক সময় তখন
তখন ব্লাড সুগার অনেক কম দেখাতে পারে বা অনেক বেশি দেখাতে পারে। এই জন্য আমাদের দেখতে হবে যে ব্যাটারি সিগন্যাল দিচ্ছে কিনা, যে লো ব্যাটারি, তাহলে আমাদের ব্যাটারি চেঞ্জ করে মাপা উচিত। আরও একটি ভুল যেটা হয়, গ্লুকোমিটার দিয়ে মাপার সময় এই যে সেন্সরটা আছে এই জায়গাটায় ব্লাড লেগে থাকে, এটা পরিষ্কার করে না, তখনও আমাদের ডায়াবেটিস মাপার সময় সঠিক রিডিং নাও আসতে পারে। সেই জন্য যখনই ব্লাড সুগার আমরা মাপবো, স্ট্রিপ মাপা শেষ হয়ে গেলে এগুলো হেক্সিসল দিয়ে বিশেষ করে সেন্সর এরিয়ার আশেপাশেগুলো পরিষ্কার করে রাখবো। আরেকটা যেটা হয়, আমরা সঠিক সময়ে মাপি না। সঠিক সময়ে মাপি না মনে হয় যেটা হলো যে খাওয়ার আগে যখন মাপার কথা, নাস্তার আগে, তখন দেখা গেল যে অনেকে ভোর রাতে উঠে খেয়ে ফেলছে, তখন সকালবেলা মেইন নাস্তা খাওয়ার আগে আবার যখন মাপে তখন ওই ভোর রাতের হালকা নাস্তাটাকে ধরে না। তখন এটা কিন্তু পিওরলি নাস্তা খাওয়ার আগেটা পাওয়া যায় না। এটা প্রকৃত খালি পেটের চেয়ে এটা কিন্তু বেশি, এটা কিন্তু খাওয়ার পরে মাপেই হলো। আবার খাওয়ার 2 ঘন্টা পরে না মেপে অনেক সময় কেউ হয়তো 1 ঘন্টা পরে মাপে। তো খাওয়ার 1 ঘন্টা পরে কিন্তু 2 ঘন্টার চেয়ে একটু বেশি শো করবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস সবশেষে যেটা মনে রাখা দরকার, গ্লুকোমিটারে সাধারণত যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমাদের ল্যাবে যে মাপি তার চেয়ে গ্লুকোমিটারে মাপা মনে হয় ঠিক হয় না। আসলে ল্যাবের যে মাপি সেটা ভেইন থেকে নিই, আর এখানে যেটা মাপা হয় সেটা ক্যাপিলারি থেকে নেওয়া হয়। তাহলে ল্যাবের মাপার চেয়ে এই মেশিনে ১ বা ২ ভ্যারি করতে পারে। তবে ডায়াগনোসিসের জন্য তাই আ এই ধরনের আমরা ক্যাপিলারি ব্লাড সুগার দেখি না। ভেইন থেকে যেটা ল্যাবে মাপা হয় সেইটার রিডিংটা নেওয়া হয়। আর এই গ্লুকোমিটার দিয়ে আসলে এটা আমরা গ্লুকোজ মনিটরিংয়ের জন্য খুবই কার্যকরী একটা জিনিস, এবং ১৫ থেকে ২০% এরর ভ্যানাস থেকে ভ্যারি করবে। এটা মেনেই এই গ্লুকোমিটারকে অনুমোদন দেওয়া হয় ঘরে মাপার জন্য। কারণ যার ২০ আছে তার যদি ১৮ শো করে তাহলে খুব একটা অসুবিধা হয় না মনিটরিংয়ের জন্য বা ওষুধ অ্যাডজাস্টমেন্টের জন্য। সো এটা নিজে, নিজে দেখে ওষুধ অ্যাডজাস্ট করা বা রেগুলার গ্লুকোজ ডায়েরি মেইনটেইন করার জন্য এটা খুবই কার্যকরী। যে অ্যাকুরেট আসে না এই বলে না মাপার চেয়ে মাপা অনেক বেশি কার্যকরী। এজন্য আমার মনে হয় ওই চিন্তা বাদ দিয়ে সবার উচিত গ্লুকোমিটার বাসায় কেনা প্রত্যেক ডায়াবেটিসের, এবং সঠিকভাবে মাপলে নিজে নিজেই এই গ্লুকোজ ডায়াবেটিস অ্যাডজাস্ট করতে পারবেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো গবেষণায় দেখা গেছে যার মেশিন আছে আর যার মেশিন নাই, ২ ব্যক্তির, তার মধ্যে যার মেশিন আছে তার ডায়াবেটিস ওই যার নাই তার চেয়ে বেশি নিয়ন্ত্রণে থাকে। সো আমরা মেশিন কিনবো এবং আ ভালো মানের মেশিন কিনবো, এবং যে মেশিন কিনবো যে মেশিনটা সাধারণত স্টিপগুলো আশেপাশে অ্যাভেলেবেল থাকে। খুব দামি মেশিন বিদেশ থেকে আসলো, সেই মেশিন কিনলাম কিন্তু স্টিপ পাওয়া গেল না। তাহলে ৩ মাস মাপার পরে দেখা গেল যে আর স্টিপ পাওয়া যায় না, আর মাপা হয় না। তাহলে কম দামি হলেও যে মেশিনের স্টিপ অনেকদিন ধরে বাংলাদেশে আছে, সেই মেশিন কিনে সেই স্টিপ ব্যবহার করলে সবসময় আমাদের আ সারা বছর ধরেই আমরা গ্লুকোজ মেজারমেন্টের জন্য স্টিপ পাবো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।